ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে পায়রার বায়ুথলি, যাকে আমরা ইংরেজিতে কি বলি? ইয়ারসেক অফ পিজন। ইয়ারসেক অফ পিজন, পায়রার বায়ুথলি। এই বিষয়টি তোমরা যারা ক্লাস 10-এর স্টুডেন্ট তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও ক্লাস 12-এর জন্য এটি গুরুত্বপূর্ণ। ক্লাস 12 থেকেও কখনো কখনো এখান থেকে প্রশ্ন আসে, কিন্তু ক্লাস 10-এর জন্য প্রায় বছর কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। এছাড়াও তোমরা যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা খুব ভালো করে ভিডিওটি লক্ষ্য করো। তার কারণ হচ্ছে এখানে আমি বিভিন্ন বায়ুথলির সম্পর্কে আমি আলোচনা করব একটা স্লাইডে। সেই বায়ুথলির নাম এবং তাদের পজিশনটা কোথায় সেটা কিন্তু নিটের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা যা ক্লাস 10-এর স্টুডেন্ট, ক্লাস 12-এর স্টুডেন্ট এবং নিট পরীক্ষার্থী, তোমাদের সকলের জন্য ভিডিওটি আছে গুরুত্বপূর্ণ। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি একটু কালারটা চেঞ্জ করে নিই পেনের। ওকে, তাহলে হোয়াট ইজ, এক মিনিট আমি কালারটা একটু চেঞ্জ করি। হ্যাঁ, হোয়াট ইজ বায়ুথলি বা বায়ুথলি কি? বায়ুথলি হচ্ছে কোনো প্রাণীর শ্বাসযন্ত্রের বায়ু ভরা এক্সটেনশনগুলির যে কোনো একটি, অর্থাৎ বায়ু শ্বাসযন্ত্রের যে ফুসফুস রয়েছে সেটা ছাড়া এক্সটেনশন, এখানে একটা ভালো খুব সুন্দর একটা কথা এখানে লেখা হয়েছে তোমাদের জন্য, দেখো। সেটা হচ্ছে এক্সটেনশন। সে এক্সটেনশনটা কিসের? না বায়ুথলি, বায়ু ভরা এরকম একটা থলি। বায়ুথলি হচ্ছে অনেক প্রাণীর শ্বাসযন্ত্রের বায়ু ভরা এক্সটেনশনগুলি যে কোনো একটি। আর পায়রার ক্ষেত্রে কি? পায়রার ফুসফুসে 9টি অতিরিক্ত, এই যে একটা বিষয় লেখা আছে সেটা হচ্ছে কি? অতিরিক্ত। এই 9টি অতিরিক্ত বায়ুথলি থাকে, যা অতিরিক্ত বায়ু সঞ্চয় করে রাখে। পায়রার ক্ষেত্রে ফুসফুসে কি হচ্ছে? টোটাল কতগুলি অতিরিক্ত বায়ু থাকছে? এই 9টি অতিরিক্ত বায়ু থাক, সরি, বায়ুথলি থাকছে। 9টি অতিরিক্ত বায়ুথলি থাকে, যা অতিরিক্ত বায়ু সঞ্চয় করে রাখে। কেন অতিরিক্ত বায়ু সঞ্চয় থাকে আমি পরে বলছি। আর এই যে 9টি বলা হলো না, এই 9টির নাম বিশেষ করে যারা নিট পরীক্ষার্থী এবং ক্লাস 12-এ যারা স্টুডেন্ট, বারবার বলছি, যারা ক্লাস 12-এর স্টুডেন্ট এবং যারা নিট পরীক্ষার্থী, তোমাদের জন্য কিন্তু এই যে 9টি বায়ুথলি যে নাম, আমি একটু পরেই একটা স্লাইডে আমি নামগুলি বলবো এবং তাদের অবস্থান বলবো, খুব কিন্তু ইম্পর্টেন্ট। ক্লাস 10-এর জন্য অতটা ইম্পর্টেন্ট নেই ওই বায়ুথলিগুলির নাম, কিন্তু ক্লাস 12 এবং নিট পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই বায়ু দুইভাবে পায়রাকে ওড়ার সময় সাহায্য করে, দুটো ভাবে। এই যে অতিরিক্ত বায়ু থাকছে সেই বায়ু কি? প্রথমটা কি বলা হয়েছে দেখো, ফুসফুসের বায়ুথলিতে থাকা বায়ুর অক্সিজেন ওড়ার সময় উড্ডয়নের পেশিতে সরবরাহ হলে শ্বসনের ফলে অতিরিক্ত শক্তি উৎপন্ন হয়, যা দীর্ঘ উড্ডয়নকালে পায়রাকে সাহায্য করে। অর্থাৎ যে অতিরিক্ত বায়ু রয়েছে, সেই অতিরিক্ত বায়ু কি করছে? উড্ডয়নের সময় পেশিতে কি করছে? অক্সিজেন সরবরাহ করছে। এর ফলে শ্বসনে অতিরিক্ত, রেসপিরেশনের সময় কি হচ্ছে? অতিরিক্ত শক্তি তৈরি হচ্ছে। আর এই যে অতিরিক্ত শক্তি তৈরি হলো, এই অতিরিক্ত শক্তি অনেকক্ষণ ধরে পায়রাকে কি করছে? বাতাসে উঠতে সাহায্য করছে। আচ্ছা, এবারে দেখো দ্বিতীয় পয়েন্টটা কি বলা হচ্ছে? ফুসফুস বায়ুতলির গরম বাতাস বহন করে এবং তার ফলে দৈহিক ওজন হ্রাস পায়। বায়ুথলি শোষণে অতিরিক্ত বাতাস বহন করে, ফলে অধিক শক্তি তৈরি হয়। তাহলে কি করছে? নাম্বার 1, শরীরকে হালকা রাখছে বা ওজন হ্রাস ঘটাচ্ছে, যার ফলস্বরূপ বাতাসে ভাসতে সাহায্য করছে বা ভাসতে পারছে। এবং কি করছে? অতিরিক্ত শক্তি সরবরাহ করছে। এই যে দেখতেই পাচ্ছ, এই যে ডানা মেলে পাখি উড়ছে এবং কি হচ্ছে এখানে? না অতিরিক্ত শক্তি তৈরি করতে পারছে এই বায়ুর, অতিরিক্ত বায়ুর জন্য। এবং কি করতে পারছে? এই শক্তির ফলে দীর্ঘক্ষণ তারা উড্ডয়নে সমর্থ হচ্ছে। হোয়াট ইজ এয়ারসেক, যেটা ইংরেজিতে বলা, বাংলায় বলা হয়েছে সেটা আমি ইংরেজিতে তোমাদের জন্য লিখে রেখেছি। এয়ারসেক্স এয়ারস্যাক্স আর স্পেস উইদিন অ্যান organisms where there is the constant presence of air.
Air sacs are spaces within an organism where there is the constant presence of air. All kinds of birds have extra air sacs. যে কোনো ধরনের পাখির ক্ষেত্রে, শুধু যে পায়রার ক্ষেত্রে সেটা কিন্তু নয়। আচ্ছা, পায়রাকে বলে খেচর অভিযোজন কেন, আমি খেচর প্রাণী বলা হয় কেন বলা হয় আমি একটু পরে বলছি। আচ্ছা, ইন প্রিজন, এবার নাইন, এবার বলা হচ্ছে প্রিজনের ক্ষেত্রে দেয়ার আর 9 এয়ার স্যাক্স। টোটাল কতগুলি রয়েছে প্রথম থেকে বলে আসছি, 9টা রয়েছে। টোটাল 9 এয়ার স্যাক্স আছে, অর্থাৎ 9টি বায়ুপূর্ণ থলি আছে, অতিরিক্ত থলি আছে। তার মধ্যে কি 4 পেয়ার্ড 1 মিডল, 4টে হচ্ছে কি পেয়ার আর একটা হচ্ছে বিজোড়। 4 জোড়া, 4 দুগুণে 8, আর একটা হচ্ছে বিজোড় একা থাকে। সেইগুলি কোনগুলি জোড় কোনটা বিজোড় সেটা আমি পরে বলছি। The air sacs are thin walled structure composed of simple squamous epithelium covering a thin layer of connective tissues with very few blood vessels. এখানে আমি একটু কালারটা চেঞ্জ করি, তাহলে তোমাদেরকে একটা পয়েন্ট আমি নোট ডাউন করে রাখি, বিশেষ করে নিট পরীক্ষার্থীদের জন্য খুব ইম্পর্টেন্ট। কি বলা হচ্ছে, দ্য এয়ার স্যাক আর থিন ওয়াল স্ট্রাকচার অ্যান্ড কম্পোস্ট অফ বাই সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে এয়ার স্যাকটা কি দ্বারা তৈরি হচ্ছে, স্কোয়ামাস এপিথেলিয়াম টাইপ অফ টিস্যুস, ওকে, অ্যান্ড কানেকটিভ টিস্যুস উইথ ভেরি ফিউ ব্লাড ভেসেলস। তাহলে স্কোয়ামাস এপিথেলিয়াম সেল কিন্তু থাকে পায়রার যে অতিরিক্ত বায়ুথলি সেখানে, ওকে। তাহলে এবার আমরা নেক্সট যে স্লাইডটা রয়েছে এই ভিডিওর, আমরা সেই নেক্সট স্লাইডে আসি। কি রয়েছে এখানে দেখো, একটু আগে আমি তোমাদেরকে বললাম প্রত্যেকটা এয়ার স্যাক গুলির নাম এবং সেই 9টা রয়েছে, কোনটা জোর কোনটা বিজোড় সেটা বলবো। ওই জন্য এখানে কি লেখা রয়েছে, এয়ার স্যাক্স অফ পিজন্স, এয়ার স্যাক্স অফ পিজন্স। বারবার আমি বলছি, এই এই স্লাইডটি তোমরা যারা ক্লাস 12 এর স্টুডেন্ট এবং তোমরা যারা নিট পরীক্ষার্থী তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তবে তোমরা যারা ক্লাস 10 এর স্টুডেন্ট হয়তো এই মুহূর্তে এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু নামগুলো মনে রাখতে হবে, কারণ আগামী দিনে তোমরা যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করো তাহলে কিন্তু তখন লাগবেই। কিন্তু এই মুহূর্তে ক্লাস 12 এবং ক্লাস নিট পরীক্ষার্থী যারা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কি, পিজন্স হ্যাভ 9 এয়ার স্যাক্স, ওকে। 9টা রয়েছে বায়ুথলি, সেই 9টা বায়ুথলির মধ্যে কি কি, টু সার্ভাইক্যাল, টু সার্ভাইক্যাল, কোনটা, দুটো সার্ভাইক্যাল, ভালো করে দেখো আমি বলে দিচ্ছি সার্ভাইক্যাল কোনটা, এই যে দিস এয়ার স্যাক ইজ নোন অ্যাজ সার্ভাইক্যাল এয়ার স্যাক, দিস এয়ার স্যাক ইজ নোন অ্যাজ সার্ভাইক্যাল এয়ার স্যাক 1 and 2, okay. Next, an unpaired clavicular, unpaired clavicular যেটা একা রয়েছে, হোয়াট ইজ, মানে এই আনপেয়ার্ড ক্ল্যাভিকুলার কোনটা, এই যে ইন্টারক্ল্যাভিকুলার এয়ার স্যাক। এই যে হার্ট শেপ যেটা আছে দেখতে পাচ্ছ, অনেকটা অনেকটা হার্ট শেপ বলবো না, অনেকটা কি ট্রায়াঙ্গুলার শেপ। এই যে ট্রায়াঙ্গুলার শেপ যেটা, এই ট্রায়াঙ্গুলার শেপটাকে আমরা কি বলছি, ক্ল্যাভিকুলার এয়ার স্যাক। তাহলে কটা হলো, এক আর একে 2 আর একে 3 হলো। চলো এরপরে কি দেখাচ্ছে, টু cranial thoracics, cranial thoracics 1 and 2। নেক্সট হচ্ছে কি, টু caudal thoracics 1 and 2। এটাকে আবার আমরা anterior thoracic air sac ও বলি, আবার এইটাকে আমরা posterior thoracic air sac ও বলা হয়। and 2 abdominal air sac, abdominal air sac this one and this one। তাহলে কি কি দাঁড়ালো, 1 2 3 4 5 5 6 7, এই একে 8 আর এই একে 9। তাহলে টোটাল 9টা এয়ার স্যাক, তাদের পজিশন আর তাদের নাম, টু সার্ভাইকাল এয়ার স্যাক্স, অ্যান আনপেয়ার্ড clavicular air sac, two cranial thoracic or anterior thoracic air sac, two caudal thoracic air sac or posterior thoracic air sac, and two abdominal air sac, ওকে। তাহলে এই হলো 9টা তাদের পজিশন এবং তাদের নাম। বারবার বলছি খুব ভালো করে কিন্তু এটাকে তোমরা নোট ডাউন করে রাখো, এটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে ক্লাস 12 এবং নিট পরীক্ষার্থীদের জন্য। বেশ, তাহলে এবার আমরা চলে আসি
আমাদের যেটা পরবর্তী স্লাইড এবং লাস্ট স্লাইড রয়েছে সেটা হচ্ছে কি বায়ুথলি যে রয়েছে সেই বায়ুথলি থাকার গুরুত্বটা কি, অভিযোজনগত গুরুত্ব কি। এটা হচ্ছে মরফোলজিক্যাল অ্যাডাপ্টেশন। আমরা জানি অ্যানাটমিক্যাল অ্যাডাপ্টেশন আছে, মরফোলজিক্যাল অ্যাডাপ্টেশন আছে, আর রয়েছে তোমার ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন। এটা হচ্ছে কিন্তু মনে রাখবে, এই এই যে অভিযোজন, এই অভিযোজনটাকে আমরা কি বলছি, এইটাকে বলছি মরফোলজিক্যাল অ্যাডাপ্টেশন বা অঙ্গসংস্থানগত অ্যাডাপ্টেশন বা অভিযোজন। পায়রা বায়ুতলী কি কি সাহায্য করে, এইটা কিন্তু যেটা একটু আগে বলছিলাম ক্লাস 10 এর জন্য খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু প্রায় সময় আসে, 12 এর ক্ষেত্রেও আসতে পারে, 12 এর ক্ষেত্রেও আসতে পারে, কিন্তু ক্লাস 10 এর জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। কি, আচ্ছা যেটা একটু আগে বলছিলাম, পায়রা কি রকমের প্রাণীর কথা বললে একটু আগেই বললাম, খেচর প্রাণী। এবং খেচর প্রাণী কাদেরকে বলে, যে সকল প্রাণী স্বাধীনভাবে আকাশে উঠতে পারে তাদেরকে বলে খেচর প্রাণী। ওকে, যে সকল প্রাণী স্বাধীনভাবে আকাশে উঠতে পারে তাদেরকে আমরা বলি খেচর প্রাণী। এদের কি কি থাকে খেচর প্রাণীদের, খেচর প্রাণীদের দেহে কি থাকে, পালক থাকে। এখানে একটু স্পেলিংটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, এখানে কি থাকে, পালক থাকে, ডানা থাকে, চঞ্চু থাকে। এরা কি করতে পারে, এরা ডিম পাড়তে পারে। আরো আমি কয়েকটা লিখিনি, তার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে হৃৎপিণ্ডে 4টে প্রকোষ্ঠ থাকে। কেমন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে কি, তবে কিছু কিছু পাখি আছে, কিছু কিছু পাখি আছে যারা কি হয় উঠতে পারে না, অথচ পাখি এইরকম একটি উদাহরণ কি, অস্ট্রিচ। এই যে অস্ট্রিচ, এরা হচ্ছে এমন এক ধরনের পাখি যারা উঠতে পারে না। তাহলে পায়রা হলো খেচর প্রাণী। আর খেচর প্রাণী কাদেরকে বলে, যে সকল প্রাণী স্বাধীনভাবে আকাশে উঠতে পারে তাদেরকে বলা হচ্ছে খেচর প্রাণী। এদের দেহে পালক থাকে, ডানা থাকে, চঞ্চু থাকে, ডিম পাড়তে পারে। তবে কিছু কিছু পাখি আছে যারা উঠতে পারে না, যেমন অস্ট্রিচ। এবার পায়রার যে বায়ুথলি আছে সেই বায়ুথলির গুরুত্বটা কি, অভিযোজনগত গুরুত্বটা কি। ওকে, নাম্বার 1, প্রথম যেটা আমি লিখে রেখেছি, এই বায়ুথলিগুলি পায়রার দেহে অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করে, একটু আগে আমি তোমাদেরকে বললাম পেশিকোষে। নাম্বার 2, অক্সিজেন সঞ্চয় রাখা ছাড়াও পায়রার দেহের আপেক্ষিক গুরুত্ব কমিয়ে বাতাসে বা আকাশে উঠতে কি করে, সাহায্য করে, একটু আগে সেটাও বলেছি আমি তোমাদের। 3, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে বায়ুথলি কিছুটা সাহায্য করে। এই হলো পায়রার যে বায়ুথলি আছে তার অভিযোজনগত গুরুত্ব। আজকে এটুকুই তোমাদের সঙ্গে আমার শেয়ার করার ছিল। যদি এই সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।